दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद रब्बी ज़िदनी इल्मा रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত সবকের 3টা ক্লাস আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। আমাদের সবকের প্রথম ক্লাসে পড়া ছিল আরবি হরফ 29টির আলিফ থেকে শিন পর্যন্ত, দ্বিতীয় ক্লাসে পড়া ছিল সদ থেকে ইয়া পর্যন্ত, এবং তৃতীয় ক্লাসে পড়া ছিল আলিফ এখানে যেই 29 হরফের পরীক্ষা এই বিষয় নিয়ে এবং সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য নিয়ে। তো এই ক্লাসগুলো করার কারণে আশা করি আপনারা প্রত্যেকটা হরফের উচ্চারণ এবং সমুচ্চারিত হরফ বিশেষ করে যেগুলো আছে এখানে অনেকগুলো দেখেন সমুচ্চারিত হরফ আছে, এই হরফগুলোর উচ্চারণের পার্থক্য এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন এই বিষয় নিয়ে সামনে আমাদের আরও পড়া আসবে, আরও ক্লাস আসবে, ওইখানে ইনশাল্লাহ সবাই বুঝতে পারবেন। তারপরেও যদি কেউ না বুঝেন তাহলে অবশ্যই ক্লাসে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ আমি বলে দিব। কিন্তু আপনারা এমনটা করবেন না যে একটা ক্লাসের পড়া বুঝলেন না, আপনি না বুঝেই সামনে চলে গেলেন, এমনটা যেন না হয়। এবং সবাই সবকের ক্লাসে যেভাবে উপস্থিত হইতেছেন আপনারা পড়া শোনানোর ক্লাসেও ওইভাবে সবাই উপস্থিত হবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা আমাদের ক্লাসে এখানে পড়ব একই হরফের বিভিন্ন রূপ। এই অধ্যায় থেকে আজকে আপনাদের ক্লাস শুরু হবে একই হরফের বিভিন্ন রূপ। তো এই বিষয়টা শুরু করার পূর্বে এখানে আমরা একটু কথা বলি। আমাদের কায়দার প্রথম এবং দ্বিতীয় এই 2টা পেজ, অর্থাৎ যেই পেজগুলো আমরা মাত্র শেষ করলাম, এই পেজে তো পড়া ছিল যে হরফগুলোর পূর্ণ আকৃতি, যদিও এখানে প্রত্যেকটা হরফের পরিচয় আমরা জানতে পেরেছি, কিন্তু হরফগুলো সবগুলো পূর্ণ আকৃতিতে ছিল। প্রত্যেকটা হরফ তার মূল যে আকৃতি, তার যে মূল রূপ ওই রূপে ছিল। দেখেন প্রত্যেকটা হরফে কিন্তু তার আসল রূপে এখানে আছে। কিন্তু আজকে আমরা যে ক্লাসটা শুরু করব একই হরফের বিভিন্ন রূপ, এখান থেকে শুরু হবে যে আমরা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফ পূর্ণ আকৃতিতে শিখেছি, ওই আকৃতির হরফগুলো যখন শব্দের মধ্যে ব্যবহৃত হবে, চাই সেটা শব্দের শুরুতে আসুক, শব্দের মাঝে আসুক বা শব্দের শেষে, হয়তো এই 3টার যে কোনো একটাতে আসবে, শুরুতে, মাঝে বা শেষে। যখন শব্দের মধ্যে এই হরফটা ব্যবহার হবে তখন তার রূপটা কেমন হবে, এই বিষয় নিয়ে হইতেছে আজকের ক্লাসের আলোচনা। যে এই হরফগুলো যখন শব্দের মধ্যে ব্যবহৃত হবে, হয়তো শব্দের শুরুতে আসবে, অথবা শব্দের মাঝে আসবে, অথবা শব্দের শেষে আসবে, তখন তার রূপটা কেমন হবে, দেখতে এটা কেমন লাগবে, বা এটা আপনি কীভাবে বুঝবেন যে এটা এই হরফ, এই বিষয় নিয়ে আলোচনা। তাহলে আপনারা বুঝতেছেন যে এই পৃষ্ঠার গুরুত্বটা কত অপরিসীম। অতএব আপনাদের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই খুব গুরুত্ব সহকারে ক্লাসে থাকবেন এবং পড়াগুলো বুঝে নেবেন। তাহলে আমরা এখন শুরু করি। দেখেন এখানে প্রথমেই এই অধ্যায়ের যেই আপনার শিরোনাম আছে, এখানে লেখা আছে যে একই হরফের বিভিন্ন রূপ। এখানে লেখাই আছে একই হরফের বিভিন্ন রূপ। তাহলে আমরা দেখি যে হরফগুলো, তার রূপগুলো কেমন। সবাই কি স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি যে একই হরফের বিভিন্ন রূপ। এখানে দেখেন
দুইটা লাইন লেখা আছে, এই পাশে একটা লাইন, এই পাশে একটা লাইন, অর্থাৎ দুই লাইনের মধ্যেই আমাদের যেই হরফগুলো 29টি হরফ, মোটামুটি সবগুলো হরফই এখানে আনা হয়েছে দুই লাইনের মধ্যে। তো আমি প্রথম লাইনের হরফগুলো আপনাদেরকে একটু দেখাই। যে এখানে লেখা আছে যে এখানে প্রথমে লেখা আছে মূল, অর্থাৎ মূল দিয়ে বোঝানো হয়েছে যে এই হরফটার আসল রূপটা কীরকম ছিল। যেমন দেখেন এখানে যতগুলো হরফ আনা হয়েছে, প্রতিটি হরফ তার আসল রূপে, অর্থাৎ তার পূর্ণ আকৃতিতে এখানে আনা হয়েছে। বা, নুন, ফা, গইন, জিম, খ, মদ, তা, ইয়া, কফ, নিচে আছে কফ। এখানে সবগুলো হরফ তার মূল যে আকৃতি, ওই আকৃতিতেই এখানে আনা হয়েছে। এরপরের সারিতে আছে প্রথম, উপরে দেখেন লেখা আছে প্রথম। এখানে প্রথম বলে এটা বোঝানো হয়েছে যে এই হরফটি যখন শব্দের শুরুতে আসবে, অর্থাৎ শব্দের প্রথমে আসবে, তখন তার রূপ বা তার আকৃতি বা এটা দেখতে কেমন লাগবে, এই প্রথম দ্বারা এটা বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে মূলে ছিল বা, প্রথমে যে বলা হইতেছে এটাও বা। দেখেন মূলের নিচে হইতেছে এক নোক্তা বা, এখানেও এই হরফটাকে আমরা বাই বলবো, নিচে এক নোক্তা, এটা বা। এরপরে হরফটা ছিল নুন, এটা আমরা নুনই বলবো, নিচে উপরে এক নোক্তা, আমরা এই নোক্তাটা দেখে বুঝবো এটা নুন হরফ। আচ্ছা, এরপরে দেখেন আছে ফা, মূলে ছিল ফা, এখানেও আছে ফা, উপরে এক নোক্তা, এটা ফা। এরপরে ছিল গইন, গ মোটা হরফ, গইন, এখানে প্রথম দ্বারা বোঝানো হয়েছে এটা গইন হরফ। এরপরে দেখেন মূলে লেখা আছে জিম, এটা তার পূর্ণ আকৃতিতে আনা হয়েছে। এখানেও জিম আসছে, কিন্তু এটা হচ্ছে যে এই জিম হরফটা যখন শব্দের প্রথমে আসবে, শব্দের শুরুতে আসবে, তখন তাকে দেখতে এমনটা লাগবে বা এটার আকৃতি এমন হবে। এরপরে আছে খ, খ দেখেন জিমে কিন্তু নোক্তাটা মাঝে দেখা যাইতেছে, কিন্তু আমরা যখন শব্দের শুরুতে আমরা জিমটাকে ব্যবহার করব, তখন এটার নোক্তাটা নিচে চলে আসবে, নিচে দেখেন নোক্তা নিচে আছে, তো এটা হবে জিম। আর খ, এটার নোক্তা হচ্ছে উপরে, যখন এটা শব্দের মধ্যে ব্যবহৃত হবে তখন তার নোক্তাটা উপরেই থাকবে। তাহলে আমরা জিম এবং খ বুঝবো কিভাবে? জিম বুঝবো, জিমের নোক্তা থাকবে নিচে আর খয়ের নোক্তা থাকবে উপরে। আচ্ছা, এরপরে আছে বদ, বদ মোটা হরফ, এটা হচ্ছে তার পূর্ণ আকৃতি। এরপরে আছে প্রথম, অর্থাৎ শব্দের প্রথমে আসলে এটার আকৃতি এমন হবে, বদ। এরপরে আছে তা, উপরে দুই নোক্তা, এটা হচ্ছে তা, উপরে দুই নোক্তা, এটা হচ্ছে তা। এরপরে আছে প্রথম, এটা শব্দের শুরুতে যখন আসবে তখন তাকে দেখতে এমন লাগবে, তখনও সেখানে উপরে দুই নোক্তাই থাকবে, তাহলে এটা হচ্ছে তা। এরপরে আসছে ইয়া, ইয়া দেখেন ইয়া হরফের নিচে দুই নোক্তা, ইয়া হরফের নিচে দুই নোক্তা। ইয়া হরফটা যখন শব্দের শুরুতে আসবে তখন তার এই দুইটি নোক্তা নিচেই থাকবে, এটা হবে ইয়া। তাহলে তা এবং ইয়ার মধ্যে পার্থক্য হচ্ছে যে তা হরফের নোক্তাগুলো থাকবে উপরে, দুইটা নোক্তাই থাকবে উপরে, আর ইয়া হরফের দুইটা নোক্তা, এই দুইটা নোক্তা থাকবে নিচে, দেখেন নিচেই আছে। এরপরে হচ্ছে কফ, কফ, কফ এটা হচ্ছে তার পূর্ণ আকৃতি। আর যখন এই কফ হরফটা শব্দের শুরুতে আসবে তখন তার আকৃতিটা এমন হবে, মাথাটা ঠিকই থাকবে গোল আর নোক্তা দুইটা উপরে থাকবে, মাথাটা থাকবে গোল আর নোক্তা থাকবে দুইটা, সেটা হচ্ছে উপরে। তাহলে এখানে আমরা তিনটা হরফ পাইতেছি, তা, ইয়া, কফ। এই তিনটা হরফের মধ্যেই দুইটা করে নোক্তা। তাহলে আমরা এই তিনটা হরফকে পার্থক্য করব কিভাবে? তা হরফের মাথাটা এটা গোল হবে না, এটা উপরের দিকে লম্বালম্বি থাকবে, দেখেন উপরে লম্বালম্বি, এবং নোক্তা থাকবে উপরে দুইটা, নোক্তা থাকবে উপরে দুইটা। আর ইয়া হরফ, এটার মাথাটাও থাকবে লম্বা, গোল হবে না,
কিন্তু ইয়া হরফের নোক্তা থাকবে দুইটা, সেটা হচ্ছে নিচে। তাহলে তা এবং ইয়া হরফ এই দুইটা হরফের মধ্যে পার্থক্যটা আমরা বুঝবো। নোক্তা উপরে থাকবে তায়ের, আর ইয়া হরফের নোক্তা থাকবে নিচে, দুইটা থাকবে, আর সেই দুইটা হরফের নোক্তা থাকবে নিচে। আর কফ হরফের নোক্তা যদিও উপরে দুইটা থাকবে, কিন্তু কফ হরফের মাথাটা থাকবে গোল। দেখেন, তা এবং কফের মধ্যে পার্থক্য, তায়ের মাথাটা থাকবে লম্বা আর কফের মাথাটা থাকবে গোল। আপনারা যখন শব্দ তৈরি করবেন বা বাক্যের মধ্যে বাক্যগুলো আসবে, আয়াত আসবে বড় বড়, তখন দেখবেন যে কফ এবং তা বা ইয়ার মধ্যে আপনাদের একটু আপনার সমস্যা হইতেছে, এটা আপনাকে বুঝতে। তখন আপনারা এই নিয়মটা ফলো করবেন যে তা হরফের নোক্তা সেটা থাকবে উপরে দুইটা, আর ইয়া হরফের নোক্তা সেটা থাকবে নিচে দুইটা, আর কফ হরফের মাথাটা থাকবে গোল কিন্তু উপরে দুইটা নোক্তা থাকবে। তাহলে কফ এবং তায়ের মধ্যে আমরা পার্থক্যটা বুঝলাম। তাহলে আমরা এখানে প্রথম দ্বারা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই হরফগুলো যখন শব্দের শুরুতে আসবে তখন তার রূপ হবে এমন। এরপরে লেখা আছে মধ্য। মধ্য দ্বারা বোঝানো হয়েছে যে এই হরফগুলো যখন শব্দের মাঝে আসবে বা দুই হরফের মাঝে আসবে, মনে করেন যে একটি শব্দের মধ্যে হরফ সংখ্যা হচ্ছে 3টি বা 4টি বা 5টি, তখন আপনারা দেখবেন যে দুই হরফের মাঝে যদি এই হরফটা আসে, যেমন বা হরফটা, তখন তার আকৃতি হবে এমন, অর্থাৎ তার শুরুতে এক হরফ, শেষেও এক হরফ, আরেকটি হরফ। তো এই হরফগুলো আপনারা দুই হরফের মাঝে যখন আসবে তখন এটার আকৃতিটা আপনারা দেখবেন এইরকম, দেখলে আপনারা বুঝবেন যে এটা হচ্ছে বা হরফ, এটা হচ্ছে বা হরফ। এরপরে লেখা আছে শেষ। শেষ দ্বারা বোঝানো হয়েছে যে এই হরফটা অর্থাৎ বা হরফটা যখন শব্দের শেষে আসবে তখন তাকে দেখতে বা তার রূপটা হবে এমন, বা বা। আচ্ছা, তাহলে আমরা একটা করে হরফই পড়ি। যে এই বা হরফটা শব্দের, তার বা হরফের প্রথম হচ্ছে মূল, অর্থাৎ এটা তার আসল আকৃতি। এরপরে আছে প্রথম, অর্থাৎ বা হরফ যখন শব্দের শুরুতে আসবে। এরপরে আছে মধ্য, অর্থাৎ বা হরফটা যখন শব্দের মাঝে আসবে। এরপরে লেখা আছে শেষ, অর্থাৎ যখন বা হরফটা শব্দের শেষে আসবে তখন তার রূপ হবে এমন। আমরা এইভাবে পড়ব, বা 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 বা। এরপরে আছে নুন, এটা হচ্ছে তার মূল আকৃতি নুন, এটা হচ্ছে প্রথম, অর্থাৎ শব্দের শুরুতে আসলে তার রূপ হবে এমন। এরপরে আছে নুন, এটা হচ্ছে মধ্য, অর্থাৎ শব্দের মাঝে আসলে তার রূপ হবে এমন। এরপরে আছে শেষ, অর্থাৎ শব্দের শেষে যখন আসবে তখন তার রূপ হবে এমন। নুন 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 নুন। বা এবং নুনের মধ্যে পার্থক্য হচ্ছে বা হরফের নিচে থাকবে এক নোক্তা আর নুন হরফের উপরে থাকবে এক নোক্তা। এরপরে আছে ফা, এটা হচ্ছে তার মূল হরফ ফা। এরপরে আছে প্রথম, অর্থাৎ শব্দের শুরুতে যখন ফা আসবে তখন তার রূপ হবে এমন। এরপরে আছে মধ্য, এটা হচ্ছে শব্দের মাঝে যখন ফা আসবে তখন তার রূপ হবে এমন। এরপরে আছে শেষ, অর্থাৎ ফা হরফটা যখন শব্দের শেষে আসবে তখন তার রূপ হবে এমন। তাহলে এখানে দেখেন বা ফা হরফের নোক্তা হচ্ছে একটি আর সেটা হচ্ছে উপরে। তাহলে নুন হরফের নোক্তাও কিন্তু একটি আর সেটা হচ্ছে উপরে। নুন এবং ফায়ের মধ্যে পার্থক্যটা কি? নুন হরফের মাথাটা থাকবে লম্বালম্বি উপরের দিকে, আর ফা হরফের মাথাটা থাকবে গোল। ফা হরফের মাথা থাকবে গোল। তাহলে এখানে আমরা ফা হরফটি পেলাম, ফা 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 ফা। আপনারা এইভাবেও পড়তে পারেন, অথবা এইভাবেও যদি বলেন যে ফা, এটা হচ্ছে তার মূল আকৃতি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ফা, এটা হচ্ছে তার মূল আকৃতি। এরপর হচ্ছে ফা, এটা শব্দের শুরু। এরপর হচ্ছে ফা, এটা হচ্ছে শব্দের মধ্য। এরপর ফা,
এটা হচ্ছে শব্দের শেষ। এরপরে হরফ হচ্ছে গইন। গইন এটা হচ্ছে তার মূল আকৃতি। এরপরে আছে প্রথম, অর্থাৎ ফা হরফটা যখন শব্দের শুরুতে আসবে, গইন এটা হচ্ছে তার প্রথম, অর্থাৎ শব্দের শুরুতে আসলে গইন হরফটি হবে এমন গইন। এরপরের আকৃতি এটা হচ্ছে গইন, এটা হবে শব্দের মাঝে, মধ্য, অর্থাৎ শব্দের মাঝে। এরপরে আছে গইন, এটা হচ্ছে শব্দের শেষ, অর্থাৎ গইন হরফটি যখন শব্দের শেষে আসবে তখন তার রূপ হবে এমন। তাহলে আমরা কিভাবে পড়ব? গইন, 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 গইন। অথবা আপনারা এইভাবে পড়তে পারেন, গইন এটা হচ্ছে তার মূল আকৃতি, গইন এটা হচ্ছে শব্দের শুরু, গইন এটা হচ্ছে শব্দের মধ্য বা শব্দের মাঝে, গইন এটা হচ্ছে শব্দের শেষে। আচ্ছা, এরপরে হরফ হচ্ছে জিম। জিম এটা হচ্ছে জিম হরফের মূল আকৃতি, মূল হরফ এটা। এরপরে হচ্ছে এটা প্রথম, অর্থাৎ শব্দের শুরু। এরপর জিম এটা মধ্য, অর্থাৎ শব্দের মাঝে আসলে তার রূপ হবে এমন। এরপর হচ্ছে জিম, এটা হচ্ছে শব্দের শেষ। তাহলে এখন আমরা পড়ি জিম, 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 জিম। এরপরে হরফ খ। খ এটা মোটা হরফ। খ এবং জিমের মধ্যে পার্থক্য আমি আগেই বলেছি যে জিম হরফের নোক্তা থাকবে নিচে আর খ হরফের নোক্তা থাকবে উপরে। আপনারা নিচে উপরে নোক্তা দেখেই বুঝবেন যে এটা খ হবে নাকি এটা জিম হবে। আর যখন হা হরফ আসবে, হা হরফের তো আর নোক্তা থাকে না, তখন সেখানে আপনারা নোক্তা যদি দেখেন যে নোক্তা নেই তাহলে বুঝবেন এটা হচ্ছে হা হরফ। তাহলে এখানে খ এটা হচ্ছে তার মূল আকৃতি, খ এটা হচ্ছে শব্দের শুরু, খ এটা হচ্ছে শব্দের মধ্য, এরপর হচ্ছে খ এটা হচ্ছে শব্দের শেষ। এরপরে হরফ দেখেন বদ। বদ এটা হচ্ছে তার মূল আকৃতিতে এখানে এসেছে বদ। এরপরে হরফ দেখেন বদ, এটা হবে শব্দের শুরু। বদ এটা শব্দের শুরু। এরপরে হরফ বদ, এটা হচ্ছে শব্দের মধ্য, অর্থাৎ বদ হরফটা যখন শব্দের মাঝে আসবে তখন তার রূপ হবে এমন। এরপরে হরফ হচ্ছে বদ, এটা হচ্ছে শব্দের শেষ। তাহলে বদ, 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 বদ। এরপরে হরফ দেখেন এটা হচ্ছে তা। তা এই হরফটি তার পূর্ণ আকৃতি বা তার মূল আকৃতিতে এখানে এসেছে। এরপরে হচ্ছে তা, এটা হবে প্রথম, অর্থাৎ শব্দের শুরুতে। শব্দের শুরুতে যখন তা আসবে তখন তাকে দেখতে এমন লাগবে, বা এটা হচ্ছে তার শব্দের শুরুর আকৃতি। এরপর হচ্ছে তা, এটা হবে শব্দের মাঝের আকৃতি। এরপর হচ্ছে তা, এটা হবে শব্দের শেষের আকৃতি। তা, 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 তা। এরপরে হরফ ইয়া। ইয়া এটা হবে তার মূল আকৃতি। এরপরে হরফ ইয়া, এটা হচ্ছে শব্দের শুরুর আকৃতি। এরপর হচ্ছে ইয়া, এটা হচ্ছে শব্দের মাঝের আকৃতি। এরপর হচ্ছে ইয়া, এটা হচ্ছে শব্দের শেষের আকৃতি। তাহলে এখানে আমরা পড়ব ইয়া, 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 ইয়া। এখানে তা এবং ইয়ার মধ্যে যে পার্থক্য সেটা আমি আগে আপনাদেরকে বলছি, যে তা হরফের নোক্তা থাকবে দুইটি, সেটা থাকবে উপরে। আর ইয়া হরফের নোক্তা এখানেও দুইটা থাকবে, কিন্তু নোক্তাগুলো থাকবে নিচে। তাহলে আমরা তা এবং ইয়া উপরে নিচে দেখে, তায়ের এই নোক্তার সংখ্যা দেখে উপরে নিচে দেখে আমরা বুঝবো যে এটা তা। উপরে থাকলে হবে তা, আর নিচে দুই নোক্তা থাকলে সেটা হবে ইয়া। এরপরে হরফ কফ। কফ এটা মোটা হরফ, এটা হচ্ছে কফ হরফের পূর্ণ আকৃতি। এরপরে হরফ কফ,
এটা হচ্ছে শব্দের শুরু, অর্থাৎ শব্দের শুরুতে আসলে এই আকৃতিতে আসবে, এই রূপে আসবে। এরপর হচ্ছে কফ, এটা হচ্ছে শব্দের মধ্য বা শব্দের মাঝে আসলে এমন আকৃতিতে আসবে। এরপর হচ্ছে কফ, এটা হচ্ছে শব্দের শেষ, অর্থাৎ শব্দের শেষে আসলে এটা দেখতে এমন লাগবে। তাহলে কফ, 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 কফ। এখানে তা এবং কফের মধ্যে একটু পার্থক্য, সেটা হচ্ছে যে তা হরফের উপরে 2টা নোক্তা থাকবে, কফ হরফের উপরেও 2 নোক্তা থাকবে, কিন্তু পার্থক্যটা হচ্ছে তা হরফের যে মাথাটা সেটা হবে উপরের দিকে লম্বা, আর কফ হরফের মাথাটা থাকবে গোল। তাহলে তা এবং কফ এই 2টা হরফের পার্থক্য আমরা বুঝবো। তা হরফের নোক্তা থাকবে 2টা উপরে আর মাথা থাকবে লম্বা, আর কফ হরফের মাথাটা থাকবে গোল। কফ হরফের মাথা থাকবে গোল। এগুলো দেখে আমরা ইনশাল্লাহ বুঝবো যে কোনটি কফ এবং কোনটি তা। আচ্ছা, এরপরে দেখেন দ্বিতীয় সারিতে এখানেও আগের মতো সেম প্রতিটা হরফের 3টা 4টা করে আকৃতি আনা হয়েছে। প্রথমে আছে সা। সা, এটা হচ্ছে সা হরফের মূল আকৃতি বা তার মূল রূপ। এরপরে আছে সা, এটা হচ্ছে প্রথম, অর্থাৎ শব্দের শুরুতে যখন সা আসবে তখন এই রকম আকৃতিতে আসবে। এরপর হচ্ছে সা, এটা হচ্ছে মধ্য, অর্থাৎ যখন শব্দের মাঝে আসবে তখন তার রূপ হবে এমন। এরপর এটা হচ্ছে সা, এটা হচ্ছে শেষ, অর্থাৎ শব্দের শেষে আসলে তার রূপ হবে এমন। তাহলে আমরা হরফগুলো পড়ি। সা, 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 সা। অথবা এইভাবে বলতে পারেন, সা এটা হচ্ছে তার মূল আকৃতি, সা এটা হচ্ছে শব্দের শুরু, সা এটা হচ্ছে শব্দের মধ্য, সা এটা হচ্ছে শব্দের শেষ। এরপরে হরফ হচ্ছে শিন। শিন, শিন এটা শব্দে, এটা হচ্ছে তার মূল আকৃতি। এরপরে হরফ শিন, এটা হচ্ছে শব্দের শুরু। এরপর হচ্ছে শিন, এটা হচ্ছে শব্দের মধ্য। এরপর হচ্ছে শিন, এটা শব্দের শেষ। তাহলে এখানে উপরে আমরা দেখতেছি সা, এরপর আমরা নিচে দেখতেছি শিন। এই 2টা হরফের আকৃতির মধ্যে পার্থক্য হচ্ছে যে সা হরফেরও 3টা নোক্তা, শিন হরফেরও 3 নোক্তা থাকবে, কিন্তু সা হরফের উপরে যে নোক্তাগুলো আছে এর যে মাথা থাকবে একটা, আর শিন হরফের মাথা থাকবে 3টা। তাহলে সা এবং শিন আমরা শুধু নোক্তা দেখলেই বুঝবো না, বরং মাথাগুলো আমাদের খেয়াল করতে হবে যে সা হরফের মাথা থাকবে একটি আর শিন হরফের মাথা থাকবে 3টি। দেখেন শিন হরফের মধ্যে 3টি করে মাথা। তাহলে সা এবং শিনের মধ্যে আমরা পার্থক্য কি পাইলাম? সা হরফের মাথা থাকবে একটি আর শিন হরফের মাথা থাকবে 3টি। তাহলে আমরা পড়ি শিন, এটা হচ্ছে মূল আকৃতি, শিন এটা শব্দের শুরু, শিন এটা শব্দের মধ্য, শিন এটা শব্দের শেষ। এরপরে হরফ হা, এটা হচ্ছে জিমের মতো হা। হা এবং জিম, হা, খ এই 3টা হরফের আকৃতি আমরা আগেই পড়েছি। এটা হচ্ছে হা হরফের পূর্ণ আকৃতি। হা এটা হচ্ছে শব্দের শুরু, হা এটা শব্দের মধ্য, এরপর হচ্ছে হা এটা শব্দের শেষ। তাহলে জিম, হা, খ এই 3টা হরফের পার্থক্য কি? আকৃতি এক থাকবে কিন্তু পার্থক্য হবে নোক্তা দেখে। জিম হরফের নোক্তা থাকবে নিচে, হা হরফের কোনো নোক্তাই থাকবে না, আর খ হরফের নোক্তা থাকবে উপরে। আচ্ছা, এরপর হচ্ছে সিন। সিন, সিন এটা হচ্ছে তার মূল আকৃতি, সিন এটা হচ্ছে শব্দের শুরু, এরপর সিন এটা হচ্ছে শব্দের মধ্য, সিন এটা শব্দের শেষ। এরপরে দেখেন সদ। সদ মোটা হরফ সদ, এটা হচ্ছে সদ হরফের মূল আকৃতি।
এরপর সদ, এটা শব্দের শুরু, সদ এটা শব্দের মধ্য, সদ এটা শব্দের শেষ। এরপর হচ্ছে আইন, এটা আইন হরফের পূর্ণ আকৃতি, আইন কণ্ঠনালীর মধ্যখান থেকে বলবেন আইন। এরপর আইন এটা হচ্ছে শব্দের শুরু, এরপর আইন এটা শব্দের মধ্য, এরপর আইন এটা শব্দের শেষ। এরপরে হরফ হচ্ছে কাফ, কাফ জিহ্বার গোড়া থেকে একটু উপরের দিকে গিয়ে উপরের তালুর সাথে লাগবে, কাফ। কাফ এটা হচ্ছে কাফ হরফের পূর্ণ আকৃতি, কাফ এটা শব্দের শুরু, কাফ এটা শব্দের মধ্য, কাফ এটা শব্দের শেষ। এরপরে হরফ লাম, লাম জিহ্বার আগা সামনের জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগবে, লাম। লাম এটা হচ্ছে লাম হরফের পূর্ণ আকৃতি। এরপর হচ্ছে লাম এটা শব্দের শুরু, লাম এটা শব্দের মধ্য, লাম এটা শব্দের শেষ। এরপরে হরফ হচ্ছে মিম, এটা হচ্ছে মিম হরফের পূর্ণ আকৃতি, মিম এটা হচ্ছে শব্দের শুরু, মিম এটা শব্দের মধ্য, এরপর হচ্ছে মিম এটা শব্দের শেষ। এরপরে হরফ হচ্ছে হা, এটা হচ্ছে গোল হা, এখানে হা হরফটা বাতাস একেবারে ছেড়ে দিয়ে পড়তে হবে। আমরা জিমের মতো হা এবং এই গোল হায়ের মধ্যে পার্থক্য আমরা পড়েছিলাম, তো এই পার্থক্য করে আপনারা পড়বেন। কিন্তু এখানে এই হা হরফটা হচ্ছে তার পূর্ণ আকৃতি হা। এরপর হচ্ছে হা, এটা হচ্ছে শব্দের শুরুতে আসলে তার আকৃতি হবে এমন। এরপর হচ্ছে হা, এটা হচ্ছে শব্দের মধ্য। এরপর হচ্ছে আরেকটি হা, এটা হচ্ছে শব্দের শেষ। তাহলে আজকের ক্লাসে আমরা যে শিরোনামের হরফগুলো পড়লাম সেটা হচ্ছে একই হরফের বিভিন্ন রূপ। আজকের ক্লাসের শিরোনাম ছিল একই হরফের বিভিন্ন রূপ, অর্থাৎ একটা হরফ যখন তার পূর্ণ আকৃতিতে আসবে তখন তার রূপ হবে এরকম। দেখেন মূল দিয়ে বোঝানো হয়েছে তার পূর্ণ আকৃতি। এরপর লেখা আছে প্রথম, প্রথম দিয়ে বোঝানো হয়েছে যে এই হরফটি শব্দের শুরুতে আসলে তার রূপ হবে কেমন। মধ্য দিয়ে বোঝানো হয়েছে এই হরফটি শব্দের মাঝে আসলে তার রূপ হবে কেমন, এবং শেষ দিয়ে বোঝানো হয়েছে যে এই হরফটি শব্দের শেষে আসলে তার রূপ হবে কেমন। তাহলে আশা করি আপনারা আজকের ক্লাসের পড়াগুলো বুঝেছেন। তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। সবাই শুনতেছেন? হ্যাঁ, আপনাদের কারো কোনো আজকে প্রশ্ন আছে যে হুজুর পড়াগুলো বুঝি নাই বা আরেকটু বুঝে দিলে ভালো হয়, বা এই হরফটা এখনো বুঝি নাই, থাকলে বলতে পারেন। হুজুর আমি দদ আর দালের মধ্যে পার্থক্য করতে পারতেছি না। আচ্ছা, এখানে আপনি দদ এবং দালের মধ্যে যে পার্থক্যটা বলতেছেন, এখানে কিন্তু আপনার এই আকৃতির মধ্যে যে পার্থক্য সেখানে এই বিষয়গুলো এখানে আনা হয়েছে। উচ্চারণের মধ্যে পার্থক্যগুলো এখানে আনা হয় না। উচ্চারণের পার্থক্যগুলো আমাদের বিগত ক্লাসে, অর্থাৎ একই হরফের বিভিন্ন সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য সে ক্লাসে আমরা পড়েছিলাম। আমি তারপরও যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমি একটু বুঝিয়ে দিই। এই যে দেখেন এখানে বদ এবং দাল, বদ এবং দাল এই দুইটা হরফের উচ্চারণগত পার্থক্য। প্রথম হচ্ছে মাখরাজ। আমরা মাখরাজ জানবো যে দদ এবং দালের মাখরাজ কি। দাল এটার মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। জিহ্বার অগ্রভাগ সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে দাল, দাল। আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখেন যে আপনার জিহ্বার অগ্রভাগ সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগতেছে কিনা। দাল, দাল। আর দদ এটা হচ্ছে মোটা হরফ, জিহ্বার অগ্রভাগ জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে, উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে, অর্থাৎ চোয়ালের সাথে লাগবে। উপরের যে চোয়াল আছে উপরের চোয়ালের সাথে লাগবে। তো এখানে তো আমাদের চোয়াল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডান পাশ আর একটি হচ্ছে বাম পাশ।
সবচেয়ে সুন্দরভাবে এবং খুব সহজে আপনি উচ্চারণ করতে পারবেন যখন আপনি বাম চোয়াল দিয়ে এই হরফটা বলবেন, বদ, বদ। তাহলে প্রথমে আমরা জানলাম যে এই দুইটা হরফের মাখরাজ, দাল হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে, দাল। আর বদ, এটার মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া উপরের মারির দাঁতের গোড়ার সাথে লাগবে, অর্থাৎ চোয়ালের সাথে লেগে বদ। সবচেয়ে সহজ হবে বাম পাশ থেকে যখন আপনি উচ্চারণ করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে সিফাত। এই দুইটা হরফের মধ্যে সিফাত কি কি? একটা তো আমরা পার্থক্য পাইলাম যে মাখরাজগত পার্থক্য, এখন আমরা জানবো সিফাতগত পার্থক্য। সিফাতগত পার্থক্যর মধ্যে দাল, এটা শক্ত হরফ, 1 নম্বর পার্থক্য হচ্ছে দাল, এটা শক্ত হরফ। বদ, এটা হচ্ছে দাল থেকে তুলনামূলক একটু নরম হরফ। দাল এটা শক্ত হরফ, বদ এটা দাল থেকে তুলনামূলক নরম হরফ। দ্বিতীয় পার্থক্য হচ্ছে দাল এটা চিকুন হরফ, আর বদ এটা মোটা হরফ। আওয়াজটা মোটা করে বলবেন, মুখ ভরে উচ্চারণ করবেন, উপরের দিকে একটু ধাক্কা দিয়ে বলবেন, বদ, বদ। আর দাল এটা চিকুন হরফ, স্বাভাবিকভাবে বলবেন, দাল। এটা শক্ত হরফ, জোর দিয়ে পড়বেন, দাল, দাল। আর বদ এটা মোটা হরফ এবং তুলনামূলক একটু নরম হরফ, নরম করে পড়বেন, মোটা করে পড়বেন, বদ, বদ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি হুজুর, জাযাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের পরবর্তী ক্লাসে যে পড়াগুলো থাকলো ইনশাল্লাহ সবাই ভালো করে পড়ে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের উপস্থিতি দেখা যেতেছে এখন অনেক কম। আজকে মাত্র 26 জন আসছে, এই যে দেখেন, মাত্র এখন 24 জন, একজন মাত্র বের হয়ে গেছে। তো আপনাদেরকে বলি যে ইনশাল্লাহ সবাই ক্লাসে উপস্থিত হবেন, ক্লাসের পড়াগুলো ভালো করে বুঝে নেবেন, সবকের ক্লাসে সবাই আসবেন। আপনাদের পরিচিত অনেকেই আছে এখানে, আপনারা যাদের সাথে পরিচয় আছে আপনারা ওনাদেরকে বলবেন যেন সবাই ক্লাসে উপস্থিত হয়। ক্লাসে উপস্থিত হয় সবাই যেন পড়াগুলো ভালো করে পড়ে এবং ধরে। আর পড়া একটা মিনিট বলি, একটা মিনিট। আর পড়া শোনানোর যে বিষয়টা, হ্যাঁ, কে যেন কি যেন একটা মেসেজ লিখছেন, চলে গেছে আমি পড়তে পড়তে। হ্যাঁ, আর পড়া শোনানোর যে বিষয়টা, এটা আপনাদের পুরুষদের সবকের ক্লাসটা তো আমি নিব, পড়া শোনানোর ক্লাসটা। আর আপনারা যারা এখানে আমাদের বোনেরা আছেন আপনাদেরটা